My dear lovely students, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে যে জিনিসটা শেখাতে চলেছি পুরনো একটা জিনিস নতুন করে, অর্থাৎ এখানে আমি আরো কিছু টেকনিক অ্যাপ্লাই করেছি আর এমনভাবে তৈরি করেছি তুমি যদি একবার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমার মনে হয় কি রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে করতে হয়, আসল নিয়মগুলো কি সেগুলো তুমি জেনে যাবে এবং সেগুলো ফলো করলে রাইট ফর্ম অফ ভার্ব তোমার কখনোই ভুল হবে না, এটা আমার বিশ্বাস। আমি তো আগেও তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছি, অনেক কিছু জিনিস অনেক টেকনিকও শিখিয়েছি এবং কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা তোমরা যাচাই করে নিয়েছো, যাচাই করতে পারছো, বুঝতে পারছো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আগে এই ভিডিওটা দেখো, একটু ধৈর্য ধরে সময় ব্যয় করে কি মনোযোগ দিয়ে কোন রকম স্কিপিং না, এরপর যদি মনে হয় কি হ্যাঁ তোমার এই ধরনের ভিডিওগুলো ইজি টেকনিক্যাল বলে মনে হচ্ছে এবং শিখলে তুমি দীর্ঘদিন মনে রাখতে পারবে, পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারবে, শুদ্ধ করে লিখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে শুরু করছি রাইট ফর্ম অফ ভার্বের যাবতীয় নিয়ম। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. তাহলে বুঝতে পারছো এটার কাজ কি? এই এক্সারসাইজটা হচ্ছে কিসের উপর? কারেক্ট ফর্ম অফ ভার্বের উপর। ওকে, আর মজার ব্যাপার হচ্ছে বা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এটা এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে 2017 সালে এসেছে, সুতরাং স্বাভাবিকভাবে তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে যারা এসএসসি পরীক্ষা দেবে আগামীবার তাদের জন্য বা ক্লাস 10-এ যারা আছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এই যে এক্সারসাইজটা করার আসল নিয়মটা কি, আগে আমি তোমাদেরকে সেই নিয়মটা বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি যেটাকে বেস্ট মনে করছি আমার মতে আমি সেভাবে তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি। তোমরা যারা মনে করো কি আমার সাথে একমত বা তোমরা যদি আমার সাথে একমত বা মনে করো কি হ্যাঁ এটাই কারেক্ট ওয়ে, তাহলে এইভাবেই শিখতে পারো। দেখো, বেস্ট ওয়ে, বেস্ট মেথড, বেস্ট টেকনিক অফ সলভিং রাইট ফর্মস অফ ভার্বস এক্সারসাইজ। ওকে, তাহলে এই যে রাইট ফর্মস অফ ভার্ব এক্সারসাইজ করতে গেলে আসল ওয়েটা বা সবচেয়ে সেরা উপায়টা কি? দেখো, প্রথম হচ্ছে কি রিডিং অ্যান্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগটা। রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং অ্যান্ড লার্নিং দ্যাম, সেই শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলো শেখা। লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম আকার শেখা। নোয়িং টেন্স, ক্রিয়া কাল যা। নোয়িং সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, উদ্দেশ্য ও ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়ার মধ্যে যে মিল আছে সেটা জানা, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট যেটাকে বলা হয়। লার্নিং টেক্সট মিনিং ভোকাবুলারি, পাঠ্যে অর্থাৎ যে প্যাসেজটা বা যে পাঠ্যটা দেওয়া থাকবে তার অর্থ শেখা। ওকে, এটা যখন তুমি বাসায় নিজে প্র্যাকটিস করবে বা যখন এক্সারসাইজ গুলো করতে যাবে তখন এই নিয়মটা ফলো করলে আমার মনে হয় কি তুমি 100% সফল হবে। শুধু এই ক্ষেত্রে নয়, ইংরেজি শেখার ক্ষেত্রে ইংরেজি যখনই তুমি যে টেক্সট করতে যাও না কেন বা যে এক্সারসাইজ করতে যাও না কেন তখন তুমি এই নিয়মগুলো যদি অ্যাপ্লাই করো আমার মনে হয় কি তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে অনেকটুকু এগিয়ে যাবে। কারণ আমি মনে করি কি বা ইংরেজি যারা গবেষক আছেন তারা মনে করেন ইংরেজি শিখতে হলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে ভোকাবুলারি।
বাট যেগুলো বা আমি যেগুলো বলতে চাচ্ছি মিনিং এবং শব্দের অর্থ শেখা। তাহলে এই নিয়মটা কতটুকু কার্যকরী সেটাও একটু পরখ করা তো দরকার, পরীক্ষা করার প্রয়োজন আছে, ভেরিফাই করার দরকার আছে। তাহলে চলো পরীক্ষা করে দেখি। দেখ, এখানে আমি প্রত্যেকটা শব্দের কিন্তু পাশাপাশি ইংলিশ লিখে গেছি। প্রতিটা শব্দ বলতে ওই যে প্রথমে যেগুলো বললাম, রিডিং অ্যান্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগ, এবং রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং অ্যান্ড লার্নিং, এই দুইটা আমি একসাথে বলছি। ঠিক আছে? দেখ, ইংলিশ বি দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই যে দেখো, এগুলো রেড মার্ক করেছি, কিছু কিছু শব্দ রেড মার্ক করেছি, এবং রেড মার্ক করার পর পাশাপাশি বাংলা মিনিংও লিখে দিয়েছি। অর্থাৎ এটা দিয়ে আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ এই শব্দগুলো অর্থ জানে না, এই শব্দগুলো সম্পর্কে জানে না, বা এই শব্দগুলোর মিনিং খুঁজছে, বা তাদের এই শব্দগুলোর মিনিং জানার দরকার। তাই আমি কি করেছি, এখানে সেগুলো লিখে দিয়েছি। ফলে হবে কি, তোমাকে আর কারো কাছে যেতে হবে না, কারো সাহায্য নিতে হবে না, মানে কি ডিকশনারি দেখারও দরকার নেই। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ সবগুলো শব্দের অর্থ। আমার যতটুকু মনে হয়েছে যে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব জরুরি, সেগুলোই আমি এখানে দাঁড়িয়ে দিচ্ছি। ইট বি লার্ন, ব্র্যাকেটের লার্ন দেওয়া আছে, অর্থাৎ এটা ভার্বটা দেওয়া আছে, এটা কারেক্ট ফর্মটা তোমাকে লিখতে হবে। টু কমিউনিকেট, কমিউনিকেট যোগাযোগ, উইথ দ্য ফরেনার্স, ফরেনার্স মানে বিদেশি, ফর ভেরিয়াস পারপোজেস, ভেরিয়াস মানে বিভিন্ন, পারপোজেস মানে উদ্দেশ্য, such as maintain, maintain, cooperation সহযোগিতা, coexistence সহাবস্থান, and exchanging বিনিময়, business information, information মানে তথ্য। There are also certain jobs, certain মানে নিশ্চিত বা সুনির্দিষ্ট বলতে পারো, which require a good functional কার্যকরী knowledge জ্ঞান of knowledge. The jobs of a pilot, বিমান চালক, পাইলট মানে হচ্ছে বিমান চালক, a postman, a telephone operator, a tour guide, tour guide মানে ভ্রমণ প্রদর্শক, a mechanic, একটা মেকানিক, a receptionist অভ্যর্থনাকারী, of an international hotel, আন্তর্জাতিক হোটেল, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক হোটেল, এক্সিকিউটিভ কার্যনির্বাহী, of a multinational firm, বহুজাতিক ফার্ম মানে ধীর অথবা খামার, দুই অর্থে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ শব্দটা কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে তার উপরে নির্ভর করে এর অর্থ, এটসেট্রা। বি a few of them. Besides, a student wish to go for higher studies must learn English because the books of advanced education মানে উন্নত শিক্ষা, are mostly write in English. So, the importance and demand, importance মানে গুরুত্ব and demand মানে চাহিদা, of learning English in our country in no way be ignored. Rather, we should put high importance on learn English to make room for ourselves in the competitive world. Competitive মানে প্রতিযোগিতামূলক, world মানে বিশ্ব বা পৃথিবী। তো এখানে দেখো, আমি যেগুলো লাল কালি দিয়ে চিহ্ন করেছি, চিহ্ন দিয়েছি, সেগুলোর অর্থ লিখে দিয়েছি। অর্থাৎ তোমাদের যাদের যেগুলো জানা নেই বা জানা ভুলে গেছো, এই মুহূর্তে মনে করতে পারছো না, তারা এখনই মনে করতে পারবে বা এখনো মনে করতে পারছো, এই জিনিসগুলো তোমাদের মাথায় চলে এসেছে। ওকে, তাহলে 1 আর 2 নম্বর নিয়ম আমাদের করা হয়ে গেল। এখন 3 নম্বর নিয়ম কি বলছে? লার্ন ভার্বস মিনিং উইথ দ্য ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাতে ফর্ম আঁকা শেখা।
লাইন ভার্ব বলতে কোনগুলো পাওয়া যাচ্ছে? এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্ব গুলো দেওয়া আছে সেগুলোর ফর্ম আর কি মিনিং জানা। তাহলে এখন সেই কাজটা দেখি। দেখ, এখানে আমি সেগুলো ইম্প্লিমেন্ট দিয়েছি। লার্নিং ভার্বস মিনিং উইথ দ্য ফর্ম, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার। এই প্যাসেজের মধ্যে বা এক্সারসাইজের মধ্যে যে ভার্বগুলো ব্র্যাকেটে দেওয়া আছে আমি সেগুলো এখানে নিয়ে এসেছি। তো সেগুলো ফর্ম কি কি এখান থেকে তোমরা সেটা শিখে নিতে পারো। আর একটা জিনিস এখানে খুব বেশি মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে, এখানে ভার্বের প্রত্যেকটা ফর্ম যেমন তোমাকে ভালো করে শিখতে হবে, জানতে হবে, তেমনি পাশাপাশি ভার্বগুলোর স্পেলিং, স্পেলিং মানে বানান। কেননা তুমি যদি বানান একটু ভুল করো, একটা লেটারও যদি তুমি বানান ভুল করো, তাহলে এই ভার্বের মিনিং চেঞ্জ হয়ে যাবে, হয়তো ভার্বগুলো তাদের নিজস্ব অর্থ হারাবে। আর কথা হচ্ছে এক এক জায়গায় বানান কিভাবে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বেস ফর্ম থেকে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই যে এখানে দেখো ভার্ব প্রেজেন্ট ফর্ম যেটা লেখা আছে সেটা হয়তো প্রেজেন্ট ফর্ম তোমরা ধরে নিতে পারো, তবে আমি এটাকে বলি সাধারণত বেস। বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হলে, কারণ প্রেজেন্ট ফর্মের মধ্যে আবার এই একটা ফর্ম আছে অ্যাজ বাই এস ফর্ম। তো এই প্রেজেন্ট ফর্মটা আমি এটাকে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ভার্ব প্রেজেন্ট আর একটা অ্যাজ বাই এস। তো এখানে যদি আমি প্রেজেন্ট ফর্ম দিয়েছি, তুমি এখানে খেয়াল রাখবে যে এটা বেস ফর্মও হতে পারে, ঠিক আছে? তো বেস ফর্ম চাইলে আমি তোমাকে দেখে এবার লিখে দিতে পারি, BAS, বেস ফর্ম এবার লিখে দিতে পারি। আর পরেরটা হচ্ছে কি মিনিং, অর্থাৎ এই যে ভার্বগুলো আমি এখানে নিয়েছি, এই যে ভার্বগুলো নিয়েছি তার বাংলা মিনিং কি। তারপরে অ্যাজ বা এস, অ্যাজ বা এস ফর্মটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এবং খুব জরুরি একটা জিনিস। কথা হচ্ছে যে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখনই ভার্বের সাথে অ্যাজ বা এস যোগ করতে হয়। খেয়াল রাখতে হবে কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তখন ভার্বের সাথে অ্যাজ বা এস যোগ করতে হয়। এই ফর্মটা আর কোথাও বসে না। তাহলে এটা খুব মনোযোগ দিয়ে কি করতে হবে, মনে রাখতে হবে, দেখতে হবে, বানানগুলো দেখতে হবে কি কোথায় অ্যাস যোগ হচ্ছে, কোথায় ই যোগ, ইএস যোগ হচ্ছে। তাহলে এবার পাস্ট টেন্সের রূপটা একরকম, আবার কিছু কিছু ভার্ব আছে যেটা পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম একই, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে একই না, বানানের মধ্যে উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য আছে। আর এটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম কোনগুলো? যেগুলো ভার্বের সাথে আইএনজি যোগ করে একাধারে এটা তোমার কিসের কাজ করবে, সাবজেক্টের কাজ করে থাকে, ঠিক আছে? আর ইনফিনিটিভ মানে হচ্ছে যে যেটা টু প্লাস ভার্বের বেস ফর্ম আসে। টু প্লাস ভার্ব বলতে টু এর পরে ভার্বের বেস ফর্ম হচ্ছে। ওকে, তাহলে এটাও গেল। এবার দেখো বি, বি এর মিনিং হচ্ছে হওয়া, বিভাগ বলতে আমরা যেটাকে বোঝাই সেই বিভাগ গুলো হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো। তাহলে এখানে ইজ আছে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সাধারণত কি হয় এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, বাকি সবগুলোতে আর হয়। আর পাস্ট টেন্সে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ, বাকি সবগুলোতে ওয়্যার। পাস্ট পার্টিসিপাল ফর্ম বি। ওকে, তাহলে এটাও জানা হয়ে গেল। এক্ষেত্রে তাহলে কি কি জরুরি মনে রাখা, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে। এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কি বিন, আর প্রেজেন্ট পার্টিসিপাল হচ্ছে বিং, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস বি। লার্ন শিখা, লার্নস, লার্ন, দেখো লার্ন এটা কিন্তু এনইডি হবে না, এটা টি। লার্ন আর লার্ন এর মধ্যে তফাৎ আছে। লার্নস, লার্ন, লার্নড, লার্নিং, টু লার্ন। মেইনটেইন, মেইনটেইন হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা। মেইনটেইনস, মেইনটেইন, মেইনটেইন, এখানে দেখো দুই জায়গায় কি হচ্ছে শুধু ইডি যোগ হয়ে গেছে মাত্র। অর্থাৎ আমি একটু আগে যে বলেছি পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপাল টেন্সে এই দুইটার
একই ফর্ম, একই বানানের মধ্যে কোনো তফাৎ নেই, উচ্চারণেও কোনো তফাৎ নেই। পার্টিসিপেল কি হচ্ছে? মেইনটেইনিং, টু মেইনটেইন। রিকোয়ার, প্রয়োজন, রিকোয়ার্স, রিকোয়ার্ড, রিকোয়ার্ড, রিকোয়ারিং, টু রিকোয়ার। উইশ, ইচ্ছা করা, wishes, wished, wished, wishing, to wish. Write, লেখা, writes, wrote, written, writing, to write. এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা অনেকেই ভুল করে। রাইটের পরে যেটা অ্যাজ বেস ফর্ম, সেখানে শুধু যোগ হচ্ছে অ্যাস, রাইটস। রোটের মধ্যে চিন্তা করে দেখো, এই যে মাঝখানে আয় কেটে গিয়ে আয় বাদ দিয়ে সে জায়গায় কি হচ্ছে? ও হয়েছে। অর্থাৎ এখানে ভাওয়েল পরিবর্তন করে পাস্ট টেন্স হচ্ছে। কিন্তু পাস্ট পার্টিসিপেলে চিন্তা করে দেখো, এই শেষের থেকে ই বাদ দিয়ে টি ই এন হয়েছে, অর্থাৎ রিটেন হয়েছে ডাবল টি, অনেকে এই জায়গায় একটা টি লিখে। ওকে, রাইটিং, এখানে কি হচ্ছে? ই বাদ দিয়ে আইএনজি যোগ হয়েছে, টু রাইট। ইগনোর, উপেক্ষা করা, ইগনোরস, ইগনোর, ইগনোর, ইগনোরিং, to ignore. Put, রাখা, puts, as যোগ হচ্ছে puts এর সাথে। এইবার এখানে একটা জিনিস চিন্তা করে দেখো, put, put, এখানে প্রেজেন্ট ফর্ম বেস ফর্মে যা, পাস্ট ফর্মে যা, পাস্ট পার্টিসিপল ফর্মে তা, উচ্চারণে কি, বানানোর মতো কোনো তফাৎ নেই। সুতরাং এই জায়গায় টেন্স বুঝতে তোমাকে একটু সমস্যা পড়লো। কিসের উপর বুঝতে হবে? তোমাকে সেন্টেন্সে মিনিং এর উপর বুঝতে হবে, সেন্টেন্সের অন্যান্য শব্দগুলো দেখে বুঝতে হবে। পুটিং, এখানেও দেখো একটা টি আলাদাভাবে যোগ হয়েছে, তারপরে আইএনজি হয়েছে, টু পুট। ওকে, তাহলে কি শিখা হয়ে গেল? এখন আমাদের এটাও জানা হয়ে গেল, লার্নিং ভার্বস মিনিং উইথ দ্য ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম আকার শিখা। ওকে, এবার তাহলে কি হয়ে গেল? আমাদের এই তিনটা হয়ে গেল, এই তিনটা হয়ে গেল। সুতরাং বলতে পারি কি, এটা আমাদের বোঝা শেষ। ওকে, এটা বোঝা শেষ। তাহলে এখন কি হচ্ছে? নোয়িং টেন্স, নোয়িং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, লার্নিং টেক্সট মিনিং। এখন আমি যদি এটাকে আলাদা আলাদা করে বুঝাতে চাই, হয়তো সময় একটু বেশি লাগবে, আমি সংক্ষেপে করে ফেলছি, বুঝিয়ে দিচ্ছি। নোয়িং টেন্স মানে হচ্ছে টেন্সের সবগুলো প্রকারভেদ এবং উপবিভাগ যেগুলো আছে, সাব ডিভিশন, ডিভিশন সবগুলো জানতে হবে। সরি, স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার তো তোমাদের সবার জানাই আছে স্ট্রাকচার, কিন্তু স্ট্রাকচার তো জানলে হবে না, সেটা বুঝিয়ে প্রয়োগ করতে হবে। আমি দেখেছি কিংবা আমার এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, অর্থাৎ শিক্ষকতা অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলতে পারো শতকরা 90 থেকে 95% স্টুডেন্টের স্ট্রাকচার জানা আছে, কিন্তু স্ট্রাকচার ইউজ করতে গিয়ে তাদের সমস্যা হয়। অর্থাৎ বাংলা অর্থ না বোঝার কারণে, বাংলা ক্রিয়ার রূপ না জানার কারণে। সেজন্য আমার আবারও পরামর্শ থাকবে, তোমরা বাংলা ক্রিয়াগুলো ভালো করে শিখে নেবে। এখন আমি এই তিনটা কাজ হয়তো একসাথে করে ফেলবো, ঠিক আছে? নোয়িং টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোনগুলো? যেমন মনে করো সাবজেক্ট যদি এক এক টেন্সে একরকম, যেমন আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরি, তাহলে আই এর সাথে কি হবে? এম হবে, কেমন? তারপরে অর্থাৎ বি ভার্বের মধ্যে, কিন্তু আই এর সাথে এম ছাড়া ইজ বা আর কোনোটাই হবে না। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরি, তাহলে হি এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার ইজ হবে, হি এর সাথে ইজ ছাড়া আর কিছু হবে না বি ভার্বের মধ্যে, বাকি সবগুলোতে আর হবে। এইগুলোই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর হচ্ছে কি? লার্নিং টেক্সট মিনিং ভোকাবুলারি, অর্থাৎ কি পুরো পাঠ্যে পুরো টেক্সটের অর্থ শেখা বা জানা। ওকে, নেক্সট দেখো এবার আমাদের কাজটা কিরকম হচ্ছে। ওকে, তাহলে এখানে তো আমরা সেটাই আমরা শিখবো। দেখো, ইংলিশ ড্যাশ বি the most widely used language used international language, অর্থাৎ কি ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত একটি আন্তর্জাতিক ভাষা। এখানে দেখো ইংলিশ সাবজেক্ট থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার। আবার এখানে কি আছে দেখো, দ্য মোস্ট ওয়াইডলি ইউজ, এটা কি সুপারলেটিভ ডিগ্রি, ভার্বের সুপারলেটিভ ডিগ্রি। এখানে আছে বি, দ্য মোস্ট, তার আগে একটা ভার্ব বসাতে হয়, এই বি ভার্ব বসাতে হবে। সুতরাং বি ভার্বের জায়গায় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু কি আসবে, এখানে আসবে ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ফলে এখানে আসবে ইজ। বি ভার্বের জায়গায় কি আসবে, তাহলে আসলে এখানে ইজ। এটা আমি আন্ডারলাইন করলাম, রেড মার্ক করে দিলাম, আন্ডারলাইনও করলাম, নাকি একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে, নাকি অন্য কালার দেবো, অন্য কালার দিই, গ্রিন দিই। গ্রিন দিলে তোমাদের মাথায় ভালো থাকবে, গ্রিন করে দিলাম। ওকে, ইজ দ্য মোস্ট ওয়াইডলি ব্যাপকভাবে ব্যবহৃত আন্তর্জাতিক ভাষা। ইট, ইট আবারও দেখছি ওই ইংলিশকে রেফার করা হয়েছে, এখানে প্রিপেয়ার সাবজেক্ট হিসেবে ইট এসেছে ওই ইংলিশের পরিবর্তে। বি লার্ন টু কমিউনিকেট, টু কমিউনিকেট, ইট লার্ন, এটা শেখা হয়, এটা শিখে না, এটা শেখা হয়। ইট টু কমিউনিকেট, যোগাযোগের জন্য, লার্ন, তাহলে এটা কি হবে, এখানে এটি শেখা মানে হচ্ছে যে ইট লার্নস। কিন্তু যখনই আমরা বলবো এটা শেখা হয়, তখন কি হবে, এটা ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তখন এখানে কি হবে, এখানে হয়ে যাবে ইজ, ইজ। এখন ভার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে টি। ওই একটু আগে সেটা বুঝিয়ে দিয়েছি যে কি কেন হবে। তাহলে এখানেও গ্রিন মার্ক করছি, আন্ডারলাইন করছি, ইজ লার্ন, ঠিক আছে, ইজ লার্ন টু কমিউনিকেট উইথ দ্য ফরেনার্স ফর ভেরিয়াস পারপোসেস, অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন কারণে বিদেশিদের সাথে যোগাযোগ করার জন্য বা যোগাযোগের ক্ষেত্রে এটা কি হয়, শেখা হয়, যোগাযোগের জন্য এটা শেখা হয়। সাচ অ্যাজ, যেমন, মেনটেন, কোঅপারেশন, কোএক্সিস্টেন্স এন্ড এক্সচেঞ্জিং। এই যে দেখো এখানে এন্ড দিয়ে এক্সচেঞ্জিং, অর্থাৎ এক্সচেঞ্জ ভার্বের সাথে আইএনজি যোগ করে এক্সচেঞ্জিং হয়েছে, এটা অনেকটা সাবজেক্টের মতো বুঝাচ্ছে। সুতরাং এই জায়গায় কি হবে, সাচেস, এটাকেও কি করতে হবে, ওই তোমার ভার্বের সাথে আইএনজি যোগ করে এটাকে পার্টিসিপল করতে হবে। তাহলে এটা কিরকম হবে, এটা হবে মেইনটেইনিং, মেইনটেইনিং, মেইনটেইনিং। তাহলে মেইনটেইনিং লিখে এটা কি করতে হবে, আমি গ্রেন মার্ক করে দিচ্ছি, আন্ডারলাইনও করে দিচ্ছি। ওকে, মেইনটেইনিং কোঅপারেশন, কোএক্সিস্টেন্স এন্ড এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন, এবং বাণিজ্যিক তথ্য, তারপরে বিনিময়, সহস্থান, সহযোগিতা ইত্যাদির জন্য, ইত্যাদি উদ্দেশ্যে। দেয়ার আর অলসো সার্টেন জবস, সেখানে কিছু নিশ্চিত বা সুনির্দিষ্ট চাকরি আছে, রয়েছে, হুইচ, যেটা, রিকোয়ার। তাহলে এখানে দেখো জবস এর কথা বলছে, হুইচ রিকোয়ার বলা হয়েছে, তাহলে এখানে কি হবে সেটা একটু চিন্তা করে দেখো। রিকোয়ার, যেটা দরকার। যদি এখানে হুইচ দিয়ে তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বুঝো, তাহলে কিন্তু সেখানে একটা ভুল করবে। তার কারণ হচ্ছে এই জায়গার লক্ষ্য করো, এখানে আছে কি, দেয়ার আর, আর কয়েকটাকে বোঝানো হচ্ছে, একাধিক বোঝানো হচ্ছে, একাধিক জব। হুইচ, তাহলে এখানে কি হয়ে যাবে, রিকোয়ারটা থেকে যাবে, হুইচ রিকোয়ার, হুইচ রিকোয়ার। তাহলে এটা আমি কি করে দিচ্ছি, এটাও গ্রিন মার্ক করছি আর আন্ডারলাইন করছি। ওকে, এই ব্র্যাকেটটা আর থাকবে না। রিকোয়ার এ গুড ফাংশনাল নলেজ অফ ইংলিশ, অর্থাৎ কিছু কিছু চাকরি আছে যেগুলো কার্যকরী জ্ঞান সম্পর্কে, ইংরেজি সম্পর্কে কার্যকরী জ্ঞান থাকতে হবে, ভালো দক্ষতা থাকতে হবে যদি চাকরিটা পেতে হয় বা চাকরিগুলো পেতে হয়। দ্য জবস অফ পাইলটস, পাইলট বিমান চালক, এ পোস্টম্যান, একজন ডাকপিয়ন, এ টেলিফোন অপারেটর, একজন টেলিফোন অপারেটর, এ ট্যুর গাইড, একজন ভ্রমণ প্রদর্শক, এ মেকানিক অ্যান্ড এ রিসেপশনিস্ট, অভ্যর্থনাকারী অফ এন ইন্টারন্যাশনাল হোটেল, আন্তর্জাতিক একটা হোটেল, অ্যান্ড এক্সিকিউটিভ,
কার্যকরী একটা কার্যনির্বাহী সদস্য বা কর্মকর্তা অফ এ মাল্টিনেশনাল বহুজাতিক ফার্ম খামার এটসেট্রা ড্যাশ ডি এ ফিউ অফ দ্যাম। এই যে ফিউ অফ বলা হয়েছে, তাহলে এখানে কি হবে দেখো, এখানে ফিউ অফ বলা হয়েছে। ফিউ অফ বলতে কিছু, তো কিছু এটা যখন হওয়ার অর্থে বোঝাচ্ছে, সুতরাং এই জায়গায় কি হবে, এম ইজ আর এর মধ্যে কোনটা হবে, যেহেতু ইজ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায়, এম হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায়, কিন্তু এখানে কি হয়েছে যেহেতু একাধিক বোঝাচ্ছে, সুতরাং এখানে হবে আর, এ আর ই আর। তাহলে এটাও গ্রিন মার্ক হলো, আন্ডারলাইনও করে দিচ্ছি। ওকে, এ ফিউ অফ besides পাশাপাশি a student wish to go for higher studies must learn English because the books on advanced education are mostly right তার আগে একটা ভার্ব হয়ে গেছে, স্টুডেন্টের কথা বলা হয়েছে এখানে কয়টা, a student wish আছে। তো এখন দেখো এই যে একজন ছাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হয়তো এখানে উইশেস হতে পারছো, কিন্তু এখানে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, তার কারণ এটা হচ্ছে যে উইশিং, স্টুডেন্ট উইশিং টু গো, যাদের ইচ্ছা আছে, ইচ্ছা করে না তাদের ইচ্ছা, একটা স্টুডেন্টের ইচ্ছা, এ স্টুডেন্ট উইশিং টু গো, যখন তার বিদেশ যাওয়ার ইচ্ছা, দেখো টু গো ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য, যদি উচ্চশিক্ষার জন্য সেই বিদেশে যেতে চায়, টু গো যেতে চাওয়া, টু গো, কিন্তু উইশ ইচ্ছা, এখানে ইচ্ছা নাউন প্রকাশ করছে, নাউন, আর সে কারণে এখানে কি হবে ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটা কি হয়ে যাবে, পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, উইশিং, WISHING, উইশিং, wishing to go for higher studies must learn English because the books of advanced education are mostly বেশিরভাগ ইংরেজি বই কি রাইট ইন ইংলিশ নাকি রাইটস ইন ইংলিশ, দেখো এখানে কি বলা হয়েছে, বিকজ দ্য বুকস একাধিক, আবার এখানে আর প্লুরাল নাম্বার, মোস্টলি রাইট হবে নাকি রাইটিং হবে, কি হবে, এটা হবে কি রিটেন, তার কারণ এই যে বেশিরভাগ বই লেখার কাজটা কিন্তু বই নিজে করে না, অন্য কেউ করে, আর সেই কারণে এখানে মূল সাবজেক্ট কি ইনঅ্যাক্টিভ, তাই এটা কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এটা হবে কি রিটেন ইন ইংলিশ। তাহলে এটা আমি গ্রিন মার্ক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম। ওকে, so the importance and demand of learning English in our country, অর্থাৎ তাই আমাদের দেশে ইংরেজি শিক্ষার চাহিদা বা গুরুত্ব কেন, অর্থাৎ পারা ইন নো ওয়ে, অর্থাৎ বুঝতে না পারলেও এটা কি এমন ভাবে বুঝতে পারে যে বি ইগনোর, অর্থাৎ অস্বীকার করা বা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে এখানে কি হবে, বি আছে, দেখো বি, আমরা জানি কি যখন কোনো বি থাকবে, বি এর পরে ভার্ব থাকলে তার সাথে কি করতে হয়, এটা সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বি থাকলে, ঠিক আছে, শুধু এটা কিন্তু বি ব্র্যাকেটে নাই, বি বাইরে, বি হওয়া অর্থ না, এটা বি এর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হচ্ছে, তাহলে এটা কি হবে ইগনোরড, ওকে, ইগনোর। তাহলে এটা কি করবো আমি এখন, এটা গ্রিন মার্ক করতে হবে আর আন্ডারলাইন করতে হবে। ওকে, ইগনোর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। রেদা we should put high importance on, রেদা we should, এখানে দেখো এখন put এর ফর্মটা কি হবে সেটা ডিপেন্ড করছে এই লাইনটার স্ট্রাকচারের উপর। এখানে একটা জিনিস দেখো শুড আছে, শুডটা কি মডাল ভার্ব, আমরা জানি কি
মডাল ভার্বের পর যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। কিন্তু মডাল ভার্বের পর যদি বি থাকে তাহলে সেই ভার্বের আকার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেহেতু এটা মডাল ভার্ব শুড আছে, তারপর কোনো বি নেই, সুতরাং এটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম কি এবার চিন্তা করে দেখো। একটু আগে আমি বলেছি যে পুটের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম একই, সুতরাং এটা পুট থেকে যাবে। কিন্তু এখন কি করতে হচ্ছে? গ্রিন মার্ক করলাম আর আন্ডারলাইন করলাম। ওকে, এটা হচ্ছে আই, এটা হবে আই। আই we should put high importance on dash learn English। এখানে দেখো কি আছে? এই যে লার্ন ভার্ব আছে, তার আগে কি আছে? অন আছে। তো অন থাকলে কি হয়? অনটা কি? প্রিপোজিশন। তো আমরা জানি কি ভার্বের আগে প্রিপোজিশন থাকলে সেই ভার্বের আকার কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তবে ইনফিনিটিভ টু এর ক্ষেত্রে যে আমরা এখানে বলেছিলাম, খেয়াল আছে? ইনফিনিটিভ টু এর ক্ষেত্রে এই যে দেখো ইনফিনিটিভ টু এর পর ভার্বের বেস ফর্ম হয়। তবে আবার কিছু কিছু তোমার প্রিপারেশন আছে, প্রিপারেশনের ভার্ব থাকলেও সেটা কি হয় না? আইএনজি হয় না। সেক্ষেত্রে তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে, তখন ভার্বের বেস ফর্ম হতে পারে। ঠিক আছে? যেমন এখানে যখন কি হচ্ছে? অন আছে, এই জায়গায় কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে লার্ন ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও। অন লার্নিং, অন লার্নিং, অন লার্নিং। তাহলে এখানে কি হবে? এটা গ্রিন মার্ক করতে হবে আর আন্ডারলাইন করতে হবে। লার্নিং ইংলিশ টু মেক রুম ফর আওয়ারসেলফ ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড। অর্থাৎ এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের নিজস্ব জায়গা করে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? এই ইংরেজি শেখার উপর গুরুত্ব দিতে হবে। We should put high importance, উচ্চ গুরুত্ব বা অনেক বেশি গুরুত্ব দিতে হবে on learning English to make room for ourselves in the competitive world. Okay, finished. আমি আনসারটা এখানে ভিতরে লিখে দিয়েছি, আলাদা করে লিখলাম না। তোমরা এখন হয়তো আমি আলাদা করে লিখতে গেলে আর একটু বেশি সময়ের দরকার হবে। তোমরা জাস্ট এ লিখে এখানে এই দেখো এ ইজ, তারপরে বি ইজ লার্ন, সি মেইনটেইনিং, ডি require, তারপর ই আর, এফ wishing, জি written, এইচ ignored, আই put, জে লার্নিং। ওকে, এগুলো আলাদা করে লিখে নিতে পারো। এবার তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, আমি যে সিস্টেমে এখন তোমাদেরকে শিখালাম বা বুঝালাম, এই সিস্টেমে তুমি যদি চেষ্টা করো বা শিখো, ভার্ব বলো বা ইংরেজি যে কোনো জিনিস বলো, তোমার কখনো ভুল হবে না। তুমি ইংরেজিতে অনেক দূর এগিয়ে যাবে এবং জিনিসটা তোমার হয়তো পার্মানেন্টলি মনে না থাকলেও দীর্ঘদিন মনে থাকবে। এবং তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো এভাবে, আমার মনে হয় কি তোমার পার্মানেন্টলি মনে থাকবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।